ইসরায়েলের অপরাজেয় মিথকি তবে ভেঙে চুরমার তেল আবিব থেকে দিমোনা। পুরো ইসরায়েলের আকাশ জুড়ে এখন কোনো উল্কাপাত নয়, বরং নেমে আসছে ইরানের তৈরি আগুনের ঝর্ণা, যাকে সামরিক পরিভাষায় বলা হচ্ছে ক্লাস্টার বোমা। বিশ্বের সেরা ডিফেন্স সিস্টেম আয়রন ডোম আজ কেন অসহায়? কেন একের পর এক ক্ষেপণাস্ত্র বৃষ্টির মতো আঘাত হানছে ইসরায়েলের বুকে? আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা ফাঁস করতে যাচ্ছি এমন সব তথ্য যা অনেক পশ্চিমা মিডিয়া আপনাকে বলবে না। আমরা জানাবো কিভাবে 2024-এর ব্যক্তিগত প্রতিশোধ নিতে ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধের ময়দানে নামালেন বেনিয়ামিন নেতানিয়াহু। খামেনিকে হত্যা সে গোপন মহাটোপ আর অপারেশন এপিক ফিউরির আদ্যপান্ত থাকছে আজকের পর্বে। শুধু তাই নয়, মার্কিন গর্ব F-35 যুদ্ধ বিমান কি সত্যি ইরানের আকাশ সীমায় ধরাশায়ী হয়েছিল? পেন্টাগন কেন এই তথ্য চেপে যেতে চাইছে? মধ্যপ্রাচ্যের দাবার বোর্ডে শুরু হওয়া এই ভয়ঙ্কর খেলার শেষ কোথায়? সব জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। খবর সংযোগের বিশ্লেষণ অনুষ্ঠানে আপনাদের সাথে আছে আমি কাজল হায়দার। বর্তমানে ইরান ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধ এক নতুন ও ভয়াবহ মোড় নিয়েছে। গত 28শে ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি ইসরায়েলি বিমান হামলায় নিহত হওয়ার পর থেকে দুই দেশের মধ্যে পুরো দমে যুদ্ধ শুরু হয়। এ যুদ্ধের সব থেকে ভীতি জাগানিয়া দৃশ্য হয়ে দাঁড়িয়েছে রাতের আকাশে ঝর্ণার মতো নেমে আসা ইরানের ক্লাস্টার বোমা। ইরান তাদের সব থেকে উন্নত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র খোররামশার ব্যবহার করছে, যা একটি মাত্র ক্ষেপণাস্ত্রের ভেতরে প্রায় 80টি ছোট ছোট সাবমিউনিশন বা বোমলেট বহন করতে সক্ষম। এই ক্ষেপণাস্ত্রগুলো মাঝ আকাশে বিস্ফোরিত হয়ে অসংখ্য ছোট বোমা ছড়িয়ে দেয়, যা একটি বিশাল এলাকা জুড়ে ধ্বংসযজ্ঞ চালায়। গত 5ই মার্চ খামেনির এক্স অ্যাকাউন্ট থেকে করা একটি পোস্টে এই হামলার আগাম বার্তা দেওয়া হয়েছিল। খামেনি মানে মোস্তাবা খামেনি। কেন ব্যর্থ হচ্ছে আয়রন ডোম? ইসরায়েলের মাল্টি লেয়ার ডিফেন্স সিস্টেম যেমন আয়রন ডোম বিশ্বের সেরা হিসাবে পরিচিত হলো, ক্লাস্টার বোমার ক্ষেত্রে এটি বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। একটি মূল ক্ষেপণাস্ত্রকে মাঝ আকাশে ধ্বংস করা সম্ভব হলেও সেটি যদি একবার ছোট ছোট বোমায় ভাগ হয়ে যায়, তবে প্রতিটি ছোট অংশকে আলাদাভাবে ইন্টারসেপ্ট করা অসম্ভব হয়ে পড়ে। প্রতিটি ছোট বোমলেট ধ্বংস করতে অত্যন্ত ব্যয়বহুল ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ব্যবহার করা ইসরায়েলের জন্য অর্থনৈতিকভাবে অলাভজনক, এবং এর ফলে তাদের মজুদ দ্রুত শেষ হয়ে যাচ্ছে। গার্ডিয়ানের তথ্য মতে যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত অন্তত 19টি ক্লাস্টার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ঘনবসতিপূর্ণ এলাকায় আঘাত হেনেছে। এই নতুন কৌশলে শিকার হচ্ছে সাধারণ মানুষ। 18 মার্চ রামাত গানে এক বৃদ্ধ দম্পতি এবং আদনিম এলাকায় এক থাই শ্রমিক নিহত হয়। ক্লাস্টার বোমার সব থেকে বড় ঝুঁকি হলো এর সব সাবমিশনগুলো তাৎক্ষণিক বিস্ফোরিত হয় না, অনেকগুলো অবিস্ফোরিত অবস্থায় মাটিতে পড়ে থাকে, যা পরবর্তীতে সাধারণ মানুষের জন্য মাইনের মতো কাজ করে। যুদ্ধ অপরাধের পাল্টে অভিযোগ। আন্তর্জাতিক আইন অনুযায়ী জনবহুল এলাকায় ক্লাস্টার বোমা ব্যবহার নিষিদ্ধ। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গত বছর লেবাননে ইসরায়েলে ক্লাস্টার বোমা ব্যবহারের সমালোচনা করেছিল। এখন ইসরায়েল ও ইরানের এই হামলাকে যুদ্ধ অপরাধ হিসাবে অভিহিত করছে, যদি ইরান বা ইসরায়েল কেউ 2008 সালে ক্লাস্টার মিউনিশন কনভেনশনে স্বাক্ষর করেনি। ইসরায়েলি বিমান বাহিনী দাবি করেছে তারা ইরানের 70% ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস করেছে। তবুও ইরানের এই গুচ্ছ বোমা হামলা থামানো যাচ্ছে না। তার মানে তেল আবিবের সে দাবিটা ভুয়া। তেল আবিব থেকে দিমোনা পুরো ইসরায়েল জুড়ে এখন একটাই প্রশ্ন, এই অন্তহীন সাইরেন আর আতঙ্কের রাত কবে শেষ হবে? ঘটনাটি 2026 সালে ফেব্রুয়ারি ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার মাত্র 48 ঘন্টা আগের কথা। দীর্ঘদিনের যুদ্ধবিরতি অবস্থান থেকে ডোনাল্ড ট্রাম্পকে সরিয়ে আনতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক মোক্ষম চাল চালেন। গোয়েন্দা সূত্রে খবর আসে, ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার প্রধান সহযোগীদের নিয়ে তেহরানের এক গোপন কম্পাউন্ডে বৈঠকে বসছেন। নেতানিয়াহু এই সুযোগটি ডিক্যাপিটেশন স্ট্রাইক বা শীর্ষ নেতৃত্বকে নির্মূল করার সুবর্ণ সুযোগ হিসেবে ট্রাম্পের সামনে উপস্থাপন করেন। ব্যক্তিগত প্রতিশোধের প্রলোভন। নেতানিয়াহু কেবল সামরিক কৌশলে কথাই বলেননি, তিনি ট্রাম্পের ব্যক্তিগত আবেগকে আঘাত করেন। তিনি মনে করিয়ে দেন 2024 সালে নির্বাচনে প্রচারণার সময় ইরান ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র করেছিল। কাসেম সোলাইমানি হত্যার প্রতিশোধ নিতে তেহরান যে পাকিস্তানি নাগরিককে ভাড়া করেছিল সেই প্রসঙ্গ টেনে নেতানিয়াহু যুক্তি দেন খামেনিকে হত্যার মাধ্যমে এই অপমানের চূড়ান্ত প্রতিশোধ নেওয়া সম্ভব।
ট্রাম্পকে তিনি বোঝাতে সক্ষম হন খামেনিকে সরিয়ে দিলে তিনি ইতিহাসের পাতায় অমর হয়ে থাকবেন। নেতানিয়াহুর যুক্তি ছিল অকাট্য, ইরানি নেতৃত্বকে নির্মূল করলে দেশটির সাধারণ মানুষ রাস্তায় নেমে আসবে এবং 1979 সাল থেকে চলা ধর্মতান্ত্রিক শাসনের পতন ঘটবে। এই প্রলোভন এবং গোয়েন্দা তথ্যের সমন্বয়ে ট্রাম্পকে দ্বিধামুক্ত করে 27 ফেব্রুয়ারি ট্রাম্প তার সামরিক বাহিনীকে চূড়ান্ত আদেশ দেন, যার কোড নেম ছিল অপারেশন এপিক ফিউরি। 28 ফেব্রুয়ারি সকালে তেহরানের আকাশে প্রথম বোমার গর্জন শোনা যায়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৈঠকের সময় এগিয়ে আসায় হামলা ত্বরান্বিত করা হয়। সেই দিন সন্ধ্যায় বিশ্বকে চমকে দিয়ে ট্রাম্প ঘোষণা করেন খামেনি আর নেই। যদিও নেতানিয়াহু জনসম্পর্কে একে ফেক নিউজ বলে দাবি করেন যে তিনি ট্রাম্পকে প্রভাবিত করেছেন, কিন্তু হোয়াইট হাউসের অন্দরমহল বলছে অন্য কথা। প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের ভাষায়, ইরান ট্রাম্পকে মারতে চেয়েছিল, কিন্তু শেষ হাসিটা ট্রাম্পই হাসলেন। গত সপ্তাহে মধ্যপ্রাচ্যের এক মার্কিন বিমান ঘাঁটিতে একটি F-35 যুদ্ধবিমানকে জরুরি অবতরণ করতে দেখা যায়। মার্কিন সেন্টার কমান্ড সেন্টাকম বিষয়টি নিশ্চিত করে জানায় বিমানটি নিরাপদে অবতরণ করেছে এবং পাইলটের অবস্থা স্থিতিশীল। কিন্তু পর্দার আড়ালে খবরটা অনেক বেশি রোমাঞ্চকর। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এবং মার্কিন কিছু সামরিক সূত্র দাবি করছে বিমানটি যখন মিশন শেষ করে ফিরছিল তখনই সেটি ইরানি প্রতিরক্ষা ব্যবস্থার লক্ষ্যবস্তুতে পরিণত হয়। এমনকি ইরানের আধা সরকারি সংস্থা তাসনিম নিউজ একটি ভিডিও প্রকাশ করে, যেখানে দাবি করা হয় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরাসরি একটি F-35কে আঘাত হানছে। কেন F-35কে বলা হয় আনকিলযোগ্য বা অপরাজেয়? F-35 শুধু একটি বিমান নয়, এটি মার্কিন আকাশপথের শ্রেষ্ঠত্বের প্রতীক। এর বিশেষত্ব হলো অদৃশ্য প্রযুক্তি স্টেলেথ। এটি এমনভাবে তৈরি যা রাডারের চোখ ধুলা দিতে সক্ষম। শত্রুপক্ষ টেরই পায় না যে তাদের মাথার উপর দিয়ে কোনো দানব উড়ে যাচ্ছে। 360 ডিগ্রি সেন্সর। পাইলট তার বিশেষ হেলমেটের মাধ্যমে বিমানের চারপাশে কি ঘটছে তা পরিষ্কার দেখতে পান। সুপারসনিক গতি, শব্দের চেয়েও দ্রুত গতিতে উড়তে সক্ষম এই বিমানটি একই সাথে গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং বিধ্বংসী হামলা চালাতে পারদর্শী। যদি খবরটি সত্যি হয় তবে কেন এটি এত বড় ঘটনা? এতদিন পর্যন্ত F-35কে ধরাছোঁয়ার বাইরে বলে মনে করা হতো। 2018 সাল থেকে যুদ্ধক্ষেত্রে মোতায়েন থাকলেও আজ পর্যন্ত কোনো শত্রুপক্ষ একে সরাসরি আঘাত করতে পারেনি। বিশেষজ্ঞদের মতে যদি ইরান সত্যি একটি F-35কে আঘাত করে থাকে তবে এটি প্রমাণ করবে বিশ্বের সবচেয়ে দামি এবং আধুনিক এই প্রযুক্তিও অভেদ্য নয়। এটি মার্কিন সামরিক শক্তির মনস্তান্ত্রিক পরাজয় হিসাবেও দেখা দেবে। চলমান যুদ্ধের খতিয়ান। গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হয় এই সংঘাত ক্রমে ভয়াবহ রূপ নিচ্ছে। আর যুদ্ধের 26তম দিন। মার্কিন দাবি অনুযায়ী তারা এখন পর্যন্ত 8,000-এরও বেশি কমব্যাট ফ্লাইট পরিচালনা করেছে। তবে যুদ্ধে তারা হারিয়েছে 12টি MQ-9 রিপার ড্রোন, 3টি F-15E ঈগল স্ট্রাইক, যা ভুলবশত নিজেদের মিত্রশক্তির গোলার আঘাতে ধ্বংস হয়েছিল বলে তারা বলছে। বেশ কিছু রিফুয়েলিং এয়ারক্রাফট ও ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যে লিস্টটা দিছে এটা মার্কিন যুক্তরাষ্ট্র, কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেশি। সত্য নাকি প্রোপাগান্ডা? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই দাবিকে উড়িয়ে দিয়ে বলেছেন, আমি তার মুখের ভাষায় বলছি যাতে আপনারা সহজে কানেক্ট করতে পারেন, আমরা যেখানে খুশি উঠছি, কেউ আমাদের দিকে গুলিও ছুটছে না। খুব সুন্দর একটা চাপাবাজি তিনি করেছেন। অন্যদিকে ইরান তাদের সামর্থ্যের প্রমাণ দিতে মরিয়া আকাশপথে আধিপত্য রক্ষার এই লড়াই F-35-এর একটি ঘটনা এখন বিশ্ব রাজনীতির দাবার চাল হয়ে দাঁড়িয়েছে। বন্ধুরা, তাহলে দৃশ্যটা একবার ভাবুন তো। একদিকে মার্কিন অহংকার F-35, অন্যদিকে ইরানের বৃষ্টির মতো ঝরে পড়া আগুন বোমা, মাঝখানে দাবার গুটির মতো পিষ্ট হচ্ছে সাধারণ মানুষ। প্রশ্নটা এখন আর কেবল যুদ্ধের নয়, প্রশ্নটা হলো বিশ্ব কি এক নতুন আধিপত্যের উত্থান দেখছে, নাকি আমরা ধ্বংসের এমন এক অতল গহ্বরে পা দিচ্ছি যেখান থেকে ফেরার আর কোনো রাস্তা নেই? নেতানিয়াহুর চাল কি শেষ পর্যন্ত সফল হবে, নাকি ট্রাম্পের এই অপারেশন এপিক ফিউরি আমেরিকার জন্য ভিয়েতনামের চেয়েও বড় ট্র্যাজেডি হয়ে দাঁড়াবে? তেল আবিবের সাইরেন আর তেহরানের আকাশে আগুনের লেলিহান শিখা আমাদের একটাই বার্তা দিচ্ছে, খেলার মাত্র শুরু, আসল ক্লাইম্যাক্স এখনো বাকি। আপনাদের কি মনে হয়, আধুনিক প্রযুক্তি কি সত্যি অপরাজেয়, নাকি ইমানের জোর আর কৌশলের কাছে নতি স্বীকার করছে পেন্টাগন? কমেন্টে আপনার মতামত জানান। আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের পরবর্তী অনুসন্ধানের রসদ। ভিডিওটি শেয়ার করে বিশ্বকে জানিয়ে দিন সেই সত্য যা অনেক পশ্চিমা মিডিয়া চেপে যেতে চায়।
আজ এই পর্যন্তই। মধ্যপ্রাচ্যের এই রণক্ষেত্রের প্রতিটি পালস আর পর্দার আড়ালের খবর নিয়ে আমি ফিরব খুবই শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত খবর সংযোগের সাথেই থাকুন, চোখ রাখুন সত্যের সন্ধানে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।